আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সলভ করব। আমরা এর আগে পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাসটা নিয়েছি, আপনার ইউটিউব থেকে বেসিক ক্লাসটা দেখে নেবেন। এখন আমরা পঞ্চম অধ্যায়ের সিকিউ যে ক্লাসটা আছে, সিকিউর আমরা কোশ্চেন আপনাদেরকে সলভ করে সলভ করবো। আচ্ছা দেখো, আমাদের পঞ্চম অধ্যায়ের যে মানে মানে বোর্ড কোশ্চেনগুলা মানে বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো এখন আমরা সলভ করব। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি। দেখো, সবার ফার্স্ট দেখো প্রশ্নটা এটা এটা প্রশ্নটা ঢাকা বোর্ড 24-এর। দেখো, এখানে আমাদের দুইটা জিনিস, আমাদের ঢাকা বোর্ড বলেন অন্য যতগুলা বোর্ড বলেন, আপনাদের পরীক্ষায় 3 টাইপের প্রশ্ন আসবে। কিরকম টাইপগুলা আমি আপনাদের একটু বলে দিই, এটা সাজেশন, আপনারা লিখে নেন। এক, অনুবাদক প্রোগ্রাম। হ্যাঁ, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3টা। অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম। আর আরেকটা অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট। অ্যালগোরিদম, অ্যালগোরিদম, অ্যালগোরিদম। হ্যাঁ, এরপরে ফ্লোচার্ট, ফ্লোচার্ট, ফ্লোচার্ট। আরেকটা সি প্রোগ্রাম। এই যে 4টা জিনিসের কথা যে বললাম, এই 4টা টপিক। আর এই অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, নির্দিষ্ট কিছু প্রোগ্রাম আছে, ধারা, হ্যাঁ, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ছোট সংখ্যা, লিপিয়ার, এই যে প্রোগ্রামগুলো যা আছে, এগুলার আমাদের বিগত সালে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো যদি আমরা সলভ করি, আপনারা যদি সলভ করেন তাহলেই ওইগুলো যদি আপনারা জাস্ট রিভাইজ করে যান, তাহলে অ্যালগরিদম, ফ্লোচার্ট আপনাদের কমন পড়ে যাবে। আর অন্যদের প্রোগ্রামটা তো আমরা জানি 3টা, কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। ঠিক আছে? আর এগুলো থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন আসছে। ওকে, তাহলে এখন আমরা প্রশ্ন সলভ করা শুরু করি। আমাদের এই অনুবাদক প্রোগ্রাম যেটা আছে এটা 100%। হ্যাঁ, আপনারা যারা মানে একবারই পারেন না, এটা থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে। অনেকে এমসিকিউ আসে, আপনি ইজি প্রশ্ন আসবে কিন্তু পারবেন না। এই অনুবাদক প্রোগ্রামটা একটু দেখে নিব, একদম সহজ। আমি জাস্ট মুখে মুখে বলে দিই, আর আমাদের বেসিক ক্লাস যে করছি আমরা ওইখানে সবকিছু পড়াইছি, আপনাদেরকে বলা হয়েছে। ঠিক আছে? ওকে ফাইন, আমি এটা এখন মুছে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের এই অনুবাদক প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, এই কয়েকটা পড়লেই হয়ে যাবে পরীক্ষায়। এখন দেখো, এখানে যে প্রশ্নটা আসছে এটা এই অনুবাদক প্রোগ্রাম থেকে আসছে। অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের, কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। দেখো এখানে প্রশ্নে কি বলছে, মারো পিএসপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন না, এটা 1 লাইন হবে। ঠিক আছে, যার অনুবাদক প্রোগ্রাম 1 লাইন করে অনুবাদ করে। আচ্ছা, যদি 1 লাইন করে অনুবাদ করে, কি বলছি ভাইয়া? যদি 1 লাইন করে, যদি লাইন বাই লাইন অনুবাদ করে সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। আর যদি সম্পূর্ণটা একসাথে একবার অনুবাদ করে তাকে বলা হয় কম্পাইলার। এটাই মেন বৈশিষ্ট্য। মেন বৈশিষ্ট্য কি বলছে বলো? যদি লাইন বাই লাইন অর্থাৎ 1 লাইন করে অনুবাদ করে সেটা ইন্টারপ্রেটার। আর যদি পুরো প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে সেটা কম্পাইলার। তাহলে এখানে লাইন বাই লাইন অনুবাদ করে, তাহলে এটা কি ইন্টারপ্রেটার। এরপরে অন্যদিকে মিজান C++ ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। তাহলে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে সেটাকে কি বলে আমি? কম্পাইলার। তাহলে মিজানের যে অনুবাদক প্রোগ্রাম সেটা কম্পাইলার, আর অন্যদিকে মারুফেরটা কি ইন্টারপ্রেটার। প্রশ্ন উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে? তাহলে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি এই মিজানেরটা কম্পাইলার। আর যদি এরপরে ঘ নাম্বার প্রশ্ন তোমার যদি বলে যে মিজান আর মারুফের মধ্যে কোনটির দক্ষতা বেশি, বা কোনটি ভালো বেশি, বা কোনটি সুবিধাজনক, তাহলে আনসার হবে মিজানেরটা। অর্থাৎ কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ভালো কোনটা? কম্পাইলার। কারণ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি কি করে, একবারে পরে এরপরে যে ভুলগুলো হয় এগুলো দেখাই দেয়, আপনি সলভ করে দিবেন, শেষ, পুরোটা উন্নত হয়ে যাবে। আর অন্যদিকে ইন্টারপ্রেটার কি করেন, 1 লাইন করে পড়বে, এটাকে আপনার যে ভুলগুলো আছে প্রদর্শন করবে, আপনি ঠিক করবেন, এরপর আবার 1 লাইন পড়বে, যে ভুলগুলো আছে প্রদর্শন করবে, আপনি ঠিক করবেন। এভাবে লাইন বাই লাইন অনুবাদ করে, তাহলে সময়টা অনেক বেশি লাগে। তাহলে ইন্টারপ্রেটারের কি সময় বেশি লাগে, কম্পাইলারের সময় কম লাগে। কম্পাইলার ভালো বেশি, তাহলে কম্পাইলারে আবার খরচ বেশি, ইন্টারপ্রেটারের খরচ কম। প্রোগ্রাম ডিবাগিং বা ভুল সংশোধন করা সহজ কোনটাতে? কম্পাইলারে। ভুল সংশোধন বা ডিবাগিং করা কঠিন কোনটাতে? ইন্টারপ্রেটারে। ক্লিয়ার? তাহলে আমরা এটা ব্যাখ্যাটা দেখে নিব। ওকে ফাইন, এটা ছিল ঢাকা বোর্ড 24। এরপরে দেখো, এরপরের প্রশ্ন,
এটা সলভ করছি আমরা। এরপরে দেখো এখানে একটা আমাদের একটা প্রশ্ন আছে, একটা ধারা দিছে। হ্যাঁ, ধারাটা দেখো কি, হ্যাঁ 9 স্কোয়ার 12 স্কোয়ার, হ্যাঁ 15। দেখো এখানে কত করে বাড়তেছে। আমাদের বলছে উদ্দীপকে ধারাটি যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো। আমরা এখন এটার অ্যালগরিদমটা তৈরি করব। ওকে ফাইন। দেখো আমাদের এখানে কত, এটা কত করে বাড়তেছে দেখো তো, এখানে 9, এরপর হচ্ছে কত 12। তাহলে 12 থেকে 9 বাদ দিলে থাকে কত 3। 15 থেকে 12 বাদ দিলে থাকে কত 3। অর্থাৎ 3 করে বাড়তেছে। কত করে বাড়ে 3 করে। ওকে ফাইন। আর এখানে কত থেকে শুরু হয়েছে 9 থেকে শুরু হয়েছে, লাস্টের মানটা কত 90। তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই দেই, যে বা ইজিলি যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে অথবা এটা আপনার লাগবেই। কত থেকে শুরু হয়েছে 9 থেকে, তাহলে i ইকুয়াল টু হচ্ছে 9, লাস্টের মানটা 90, তাহলে n ইকুয়াল টু 90। কত করে বাড়ে 3 করে, তাহলে i ইকুয়াল টু i প্লাস 3। ঠিক আছে, এখন আমরা কোশ্চেনটা সলভ করি। দেখো অ্যালগরিদমটা লিখবো। সবার প্রথমে স্টেপ 1, স্টেপ 1 কি হবে, স্টেপ 1 হচ্ছে শুরু করি, তাহলে স্টেপ 1 স্টার্ট। ওকে ফাইন। এরপরে স্টেপ 2, ধাপ 2, ধাপ 2 কি নিতে হবে ইনপুট। ইনপুট হিসেবে কার মান নেওয়া লাগবে, সবার লাস্টে যে মানটা থাকে এটা হচ্ছে ইনপুট। সবার লাস্টের মানটা কি 90, এটাকে আমি কি বলছি n। তাহলে ইনপুট n, ইনপুট n ইকুয়াল টু কত 90। এরপরে স্টেপ 3, দেখো স্টেপ 3টা কি, এখানে আমাদের আয়ের মান কত থেকে শুরু হয়েছে 9, এই যে i ইকুয়াল টু 9, তাহলে লিখবো i ইকুয়াল টু 9। আর আমাদের যোগফল নির্ণয়ের সূত্রটা কি, s ইকুয়াল s প্লাস i। এখানে এই ফার্স্টে s এর মানটা সবসময় 0 ধরতে হয়। s এর মানটা সবসময় কি ধরা লাগে 0। দেখো আপনাদের যে কোনো কিছুর আপনি ধারার যোগফল নির্ণয় করতে গেলে এই জিনিসটা সবসময় মনে রাখা লাগবে, s এর মান সবসময় কি ধরা লাগে 0 ধরতে হয়। তাহলে এখানে s ইকুয়াল 0, s ইকুয়াল 0। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কন্ডিশনটা দেব, ধাপ 3 এর পরে ধাপ 4। এখন হচ্ছে আমাদের কন্ডিশনটা কি, যে আমাদের এই প্রথম মানটা, হ্যাঁ আর লাস্টের মান, এটার মধ্যে আমাদের কি হতে হবে কন্ডিশনটা দিতে হবে, যে আপনি 9, 12, 15 এভাবে বাড়তে বাড়তে 90 পর্যন্ত হইতে পারবে মানটা, কিন্তু 90 এর চেয়ে বেশি হইতে পারবে না, এর চেয়ে কম হইতে পারবে। তাহলে আমাদের কন্ডিশনটা কিরকম হবে, ইফ, হ্যাঁ i আর n, তাহলে কি i বড় নাকি nটা বড়, n বড়, তাহলে n এর দিকে চিহ্নটা হবে আর ইকুয়াল। এই যে কন্ডিশনটাতে দিলাম, হ্যাঁ এটার এখন বুঝাই দিই আপনাকে জিনিসটা কি। এই কথার মানে হচ্ছে i লেস দেন ইকুয়াল n। এই কথার অর্থ হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়, i লেস দেন ইকুয়াল n। এই কথার অর্থ হচ্ছে যে i এর মানটা n থেকে ছোট হবে অথবা n এর সমান হবে, কিন্তু n থেকে বড় হইতে পারবে না। অর্থাৎ আপনি প্রথমে i এর মানটা 9 নেবেন, পরে 12, পরে 15, এরপর 3 যোগ করলে কত হয় 18, এরপর 3 যোগ করলে কত 21। এভাবে আপনি 3 করে বাড়াবেন, বাড়াইয়া মানগুলো নিবেন। কত পর্যন্ত নিতে পারবেন 90 পর্যন্ত, এর চেয়ে বেশি নিতে পারবেন না। এটাকে আমরা এই কন্ডিশনের মাধ্যমে বুঝাইছি, যে i এর মানটা সবসময় n থেকে ছোট হবে অথবা n এর সমান হইতে পারবে। অর্থাৎ আর যদি i এর মানটা এটা থেকে বড় হয়ে যায় তাহলে আর যোগ করা যাবে না। আর যদি এই শর্তটা মানে তাহলে যোগ করা যাবে। তাহলে এখন আমরা লিখি আমাদের ইফ, যদি আমরা এই শর্তটা দেই, আমরা বলছিলাম এই শর্তের আনসার হবে কয়টা, দুইটা, একটা এ আর একটা হচ্ছে বি, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি ইয়েস হয় তাহলে যোগ করা যাবে, তাহলে এটা ধাপ আছে 4, তাহলে পরের ধাপে যাবো 5 নং ধাপে, গো টু স্টেপ 5, গো টু স্টেপ 5। আর যদি এই শর্তটাকে না মানে নো হয় তাহলে গো টু স্টেপ 6। অর্থাৎ এই শর্তটা মানলে ধাপ 5-এ যাব, আর যদি এই শর্ত না মানে তাহলে ধাপ 6-এ যাব। এরপরে আসেন ধাপ 4-এর পরে ধাপ 5টা লিখি, এটা হচ্ছে বোঝার জন্য লিখছিলাম আমরা। এরপর আসেন স্টেপ 5, তাহলে এখন কি, এই শর্তটা যদি ধরি এই শর্তটা মানছে, অর্থাৎ i এর মানটা n থেকে ছোট, তাহলে যোগ করতে হবে। যোগের সূত্রটা কি, s ইকুয়াল s প্লাস i। এখন এখানে একটু কাহিনী আছে, কাহিনীটা কি দেখো, এখানে স্কোয়ার আছে, কি আছে স্কোয়ার। আমি আপনাদেরকে, আমরা বেসিক ক্লাস যখন করাইছি আপনাদেরকে শিখাইছিলাম যে যদি স্কোয়ার থাকে, হ্যাঁ তাহলে কি লিখতে হবে i ইন্টু i। লিখা লাগবে নাকি লাগবে না, লাগবে। হ্যাঁ, অথবা পাও লিখা i, 2, অর্থাৎ যত পাওয়ার
আই কমা যত পাওয়ার, যদি 2 থাকে তাহলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4। এইভাবেও লেখা যায় অথবা এইভাবেও লেখা যায়, যে কোনো একভাবে লিখলে হবে। তাহলে এখানে এস প্লাস আই আছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি আই ইন্টু আই দিয়ে দিলাম। বুঝতে পারছেন এই পাই নাই? ক্লিয়ার? এরপরে এটাকে যোগ করার পরে আমাকে আবার 1 করে বাড়াইতে হবে। কি করতে হবে? 1 করে বাড়াইতে হবে। সরি, 1 করে বাড়াবো নাকি 3 করে? আমাদের এখানে 9 এর পরে 12, 12-র পরে কত? 15, অর্থাৎ 3 করে বাড়তেছে। তাহলে কমা, হ্যাঁ, আই ইকুয়াল আই প্লাস 3। এখন আই প্লাস 3 কেন হইলো? আই প্লাস 3 কেন হইলো? কারণ এখানে 3 করে বাড়তেছে। যদি 1 করে বাড়তো তাহলে আই প্লাস 1 হইতো, 2 করে বাড়লে আই প্লাস 2 হইতো। আর এখানে আই ইন্টু আই কেন হয়েছে? এখানে স্কোয়ার আছে, এর জন্য আই ইন্টু আই হয়েছে। এটা ছাড়া, এই সূত্র ছাড়া, হ্যাঁ, এখানে যে বাড়াইলাম, হ্যাঁ, এরপরে যে এখানে মান নিলাম, অন্য কোনো জায়গায় আর কি হবে না? স্কোয়ার হবে না, শুধু কোথায় হবে? সূত্রে হবে। হ্যাঁ, আমরা যোগ করার পরে পুনরায় আবার এই 4 নাম্বার ধাপে ফেরত আসতে হবে। গো টু স্টেপ 4, এরপরে স্টেপ 5 আসেন। স্টেপ 5, সরি, স্টেপ 5 আর স্টেপ 6। দেখো, আমরা এখানে যোগ করব, যোগ করার পরে 3 করে বাড়াবো, বাড়ানোর পরে আবার 4 নাম্বার ধাপে এসে দেখবো যে মান বাড়ানোর পরে ওই মানটা এন থেকে ছোট আছে কিনা। যদি ছোট থাকে তাহলে আবার এখানে যোগ করব, এরপর আবার 3 বাড়াবো, আবার এখানে এসে দেখবো মানটা এই এন থেকে ছোট আছে কিনা। এভাবে যোগের প্রক্রিয়াটা চলতেই থাকবে। যখন আই এর মানটা এন থেকে বড় হয়ে যাবে তখন আর এখানে যোগ করা যাবে না, তখন ফলাফল হইতে হবে। ফলাফলের জন্য কয় নাম্বার ধাপে? 6 নাম্বার ধাপে আসতে হবে। প্রিন্ট ফলাফল, প্রিন্ট কার মানটাকে প্রিন্ট করব? এস এর মান, প্রিন্ট এস। এরপরে ধাপ 7, ধাপ 7 কি? ইন্ট। শেষ। এটা হচ্ছে আমাদের একদম ইজি। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে উদ্দীপকের দ্বারাটি যোগফলের অ্যালগরিদম। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 প্রশ্ন। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা এরপরে আরেকটা প্রশ্ন দেখি। দেখো, সেম এখানে আমাদের এই যে প্রশ্নটা আছে, আমরা এরকম প্রশ্ন আপনাদের আরো অনেকগুলো আসবে। হ্যাঁ, এই প্রশ্ন আমরা এখন একটু সলভ করব। দেখো, এই প্রশ্নটা কি বলছে? ময়মনসিংহ বোর্ড 2024, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটা দেখব। দেখো, এখানে একটু প্রশ্নে ভুল আছে, এখানে হবে এস প্লাস হবে। হ্যাঁ, এটা লিখা নাই, আর বাকি সব ঠিক আছে। ঠিক আছে, দেখো, আমরা যারা সি প্রোগ্রাম পারি, আমরা এই প্রশ্নটা দেখে আগে এটার ধারাটা বের করে ফেলবো। আমরা যদি এরকম সি প্রোগ্রাম পারি, দেখো আমাদের এটা থেকে কি করতে হচ্ছে? অ্যালগরিদম লিখতে হচ্ছে। আমরা এটা অ্যালগরিদমটা লিখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা এটা অ্যালগরিদমটা লিখবো। তবে আমাদের এই প্রোগ্রাম, সি প্রোগ্রামটা দেখার পরে আগে আমাদের এইটার বুঝতে হবে এটা কি। আমরা এটা বুঝে ফেলছি। দেখো, ফর এখানে এ ইকুয়াল টু 2, এ লেস দেন ইকুয়াল 100, অর্থাৎ 100 থেকে কম, অর্থাৎ লাস্টের মানটা 100, এ প্লাস ইকুয়াল টু, অর্থাৎ 2 করে বাড়ে। আমরা এই জিনিসটা বুঝে ফেলছি। তাহলে আমরা যদি ধারার কথাটা বলি, এটা থেকে আমরা ধারাটা ইজিলি বের করতে পারবো। কেমন বের করবো? এই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল এস প্লাস এ। ওকে, ফাইন। দেখো, এইখানে কত থেকে শুরু হয়েছে বলতো? এ ইকুয়াল টু, এই কথার অর্থ হচ্ছে এখানে 2 থেকে শুরু হয়েছে, প্লাস এখানে বাড়তেছে 2 করে, তাহলে 2 এর পরে কত হবে? 4, 4 এর পরে 6, এরপরে ডট ডট ডট, লাস্টের মানটা কত? এ লেস দেন ইকুয়াল 100, তাহলে লাস্টের মানটা হচ্ছে 100। এইটুকু আমরা বুঝলাম যে এই ধারাটা। এখন সূত্রে আসো। সূত্রে কি লেখা আছে? এস ইকুয়াল এস প্লাস এ ইন্টু এ। অর্থাৎ এর আগে আমরা একটা ম্যাথ করাইছিলাম না আপনাকে, যে এরকম দেখলেন তো, এই যে এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই। জাস্ট এখানে আই এর জায়গায় এখানে কি দেওয়া রাখছে? এ দেওয়া রাখছে, আর সবই সেম। হ্যাঁ, জাস্ট আই এর জায়গায় এ দেওয়া রাখছে। এখন এখানে এ ইন্টু এই কথার অর্থ হচ্ছে এদের উপরে স্কোয়ার হবে। কি হবে? স্কোয়ার। শেষ। এই যে এখানে যে আমাদের সি প্রোগ্রামটা আছে, এই সি প্রোগ্রামটাকে আমি ধারায় নিয়ে এসে বললাম। এখন এটার অ্যালগরিদম লেখা যাবে নাকি যাবে না? যাবে। জাস্ট একটা জিনিস এখানে প্যাচ আছে, ইএফ এ ইকুয়াল, হ্যাঁ, এ ডাবল ইকুয়াল 8 কন্টিনিউ। এই কথার অর্থ হচ্ছে আমরা এখানে বুঝাই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এইটার কথা, এই জিনিসটা সবাই বুঝি না আমরা। এটাকে আমি আপনাকে সংক্ষেপে বুঝাই দেই, তাহলে আপনি এমসিকিউ সিকিউ যা আছে সব সলভ করতে পারবেন। এটাতে পরে আসি, আমি একটা নতুন একটা ধারা লিখি। দেখো, এফ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 5
হ্যাঁ, এই কথার অর্থ হচ্ছে এখানে লিখলাম, এটার মধ্যে লিখে রাখলাম ইফ I ডাবল ইকুয়াল 3 কন্টিনিউ। ধরো এটার সি প্রোগ্রাম করা আছে, সি প্রোগ্রামের মধ্যে এই কথাটা লেখা আছে। এই কথার অর্থ হচ্ছে এই ধারার সবগুলা মানই যোগ করা যাবে, শুধু 3 কে যোগ করা যাবে না। 3 ছাড়া বাকি সকল মান যোগ করা যাবে। কি বলছি, আবার বলতেছি, ইফ I ডাবল ইকুয়াল 3 কন্টিনিউ, এই কথার অর্থ হচ্ছে 3 ছাড়া বাকি সকল মান যোগ করা যাবে, শুধু 3 কে যোগ করা যাবে না। তাহলে এখানে লিখছে ইফ এ ডাবল ইকুয়াল 8 কন্টিনিউ, এই কথার অর্থ হচ্ছে এই ধারার মধ্যে সবগুলা মান 2 4 6 সবই নিয়ে যোগ করা যাবে, শুধু যখন 8 আসবে তখন যোগ করা যাবে না। কন্টিনিউ দ্বারা এটাই বোঝায়। কি বোঝায়, যদি এই ইফ I ইকুয়াল 3 মানে কি 3 এর মান যোগ করা যাবে না, তাহলে এখানে বলছি ইফ I ইকুয়াল ডাবল ইকুয়াল 8 কন্টিনিউ, অর্থাৎ 8 ছাড়া বাকি সকল মান যোগ করা যাবে। যেমন এখন যদি আমরা এটাকে আমাদের মানে এরকম একটা ধারা দিয়ে যদি পরীক্ষা এমসিকিউ সলভ করতে বলে, যেটার ফলাফল কত, তাহলে কি হবে জানো, 1 2 3 পরে কত 4 না, তাহলে 1 আর 2 কত 3, 3 তো যোগ করা যাবে না, 3 এর সাথে 4 যোগ করলে কত 7, 7 5 কত 12, তাহলে এটা যোগফল হবে 12। অর্থাৎ 3টাকে নেওয়া যাবে না। কেন, কারণ ইফ ডাবল ইকুয়াল 3 কন্টিনিউ এই কথাটা বলা আছে। আর যদি এই কথাটা বলা না থাকতো তাহলে পুরোটাকে নিতাম, 1 + 2 + 3 + 4 + 5, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, আর 5 কত 15। ক্লিয়ার। অর্থাৎ যদি আমাদের এই কথাটা বলে দেওয়া থাকে, এই কথার অর্থ হচ্ছে এই 8 বাদে পুরোটাকে নিতে হবে। ক্লিয়ার। তাহলে এখন আমরা এটাকে সলভ করি। এটাকে অ্যালগরিদমে কিভাবে লিখবো, আমরা যে নরমাল যেভাবে আমরা এর আগে যে ধারাটা করছি সেম ওই এই ধারাটা সেম ওইভাবে হবে। প্রথম ধাপ কি, স্টেপ 1 কি হবে, স্টার্ট। স্টেপ 1 হবে স্টার্ট। এরপরে স্টেপ 2 কি হবে, ইনপুট। ইনপুট হিসেবে কার মান, সব লাস্টের মান 100 আছে, n ইকুয়াল 100। এরপরে ধাপ 3 i, কত থেকে শুরু হয়েছে 2 থেকে, তাহলে i ইকুয়াল 2। এখানে a দিয়ে শুরু করছে তো, তাহলে a লিখি, দাঁড়াও i এর জায়গায় a লিখবো। ও শিট, a ইকুয়াল 2 আর s ইকুয়াল 0, s ইকুয়াল 0। এরপরে ধাপ 4, দেখো কি কি লিখতে হবে, ইফ i লেস দেন ইকুয়াল 100, ওরা যেভাবে কন্ডিশনটা দিছে আমি ওইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম, দেখো এখানে আমরা বলছিলাম a লেস দেন ইকুয়াল 100। হ্যাঁ, তাহলে আমাদের যদি 100 থেকে ছোট হয় তাহলে যোগ করতে হবে। যদি যোগ করা লাগে তাহলে যদি ইয়েস হয় তাহলে 5 নম্বর ধাপে, আর যদি নো হয় তাহলে 6 নম্বর ধাপে। ইয়েস হলে কি গো টু স্টেপ, হ্যাঁ গো টু স্টেপ কত 4, সরি গো টু স্টেপ 5। নো হলে গো টু স্টেপ 6। এখন স্টেপ 4 এ আসেন। স্টেপ 4 আছে 5 এ, s ইকুয়াল টু s প্লাস i, এখানে স্কয়ার আছে না, তাহলে i ইনটু i। এরপরে কত করে বাড়ে বলো, বাড়ে হচ্ছে তো 2 করে, তাহলে a ইকুয়াল a প্লাস 2। এখন এই যে আমি তোমার বলছিলাম না, এখানে নতুন একটা জিনিস দেওয়া আছে, ইফ a ডাবল ইকুয়াল কি 8 কন্টিনিউ, যদি এটা হয় তাহলে কাটের মান যোগ করা যাবে না, এইটাকে আমরা এরপরে লিখে দেব। তাহলে কি হবে বলো, ইফ, এই কথাটা এখানে লিখে দিব, ইফ a ডাবল ইকুয়াল 8 কন্টিনিউ, এরপরে লিখতে হবে গো টু স্টেপ কত 4, শেষ। জাস্ট এইটুকুই, গো টু স্টেপ 4। এরপরে কি আমাদের ধাপ স্টেপ 6। স্টেপ 6 এ কি হবে, প্রিন্ট কার মানটাকে প্রিন্ট করব, s এর মান, প্রিন্ট s। সো লাস্টের মানটা হচ্ছে স্টেপ 7 কি হবে, ইন্ট, শেষ। তাহলে এখন আমরা এটার মধ্যে কি দেখলাম, যে আমাদের যদি ইফ ডাবল ইকুয়াল 8 কন্টিনিউ এই কথাটা থাকে, তার মানে 8 মানটা যোগ করা যাবে না। জাস্ট এটা কোথায় দিয়ে দেব, আমরা স্টেপ 5 এ দিয়ে দিব, শেষ। জাস্ট এইটুকুই, আর কিছু না, সব সেম আগের মতোই। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এরপরে এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। ওকে, দেখো আমাদের এই এখনকার যে আমাদের এখনকার যে প্রশ্নটা আছে রাজশাহী বোর্ড 24, এটা দেখো আগের যে প্রশ্নটা ছিল ওইটা কি ছিল, ওইটা ছিল হচ্ছে আমাদের 1 + 2 + 3 + 4 + এরকম যদি থাকে, নর্মালি এরকমই থাকে, হ্যাঁ .n, এটা ছিল জাস্ট প্লাস। এই ধারাটা আমরা পারি, জাস্ট এখন প্লাসের জায়গায় জাস্ট খেলে কি আছে বলো, ইনটু আছে। বলো কি আছে, ইনটু আছে। যদি প্লাসের জায়গায় যদি ইনটু থাকে
তাহলে জাস্ট খালি সূত্রে চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে? সূত্রে। অর্থাৎ সূত্রে কিরকম চেঞ্জ হবে? আমরা যে আগের যে ধারাটা করছি সবই সেম, যা সূত্রে যা কি হবে যে s ইকুয়াল s প্লাস আই লিখতাম, জাস্ট এখানে যা লিখতে হবে যে s, এটা তো হচ্ছে গিয়ে গুণফল f দিয়ে দিব, অথবা s দিয়ে যদি লিখি s বা f যেটা নেন, হ্যাঁ f নিয়ে নেন, নেওয়ার পরে f ইন্টু আই, অর্থাৎ অথবা s ইকুয়াল টু s ইন্টু আই। যেখানে আপনি প্লাস দিতেন s ইকুয়াল s প্লাস আই, জাস্ট ওইখানে প্লাসের জায়গায় শুধু কি হবে? ইন্টু হবে, জাস্ট ইন্টু হবে। আগে সূত্রে ছিল প্লাস, আর এখানে হবে ইন্টু, আর কোথাও কোনো চেঞ্জ হবে না, আর সব সেম, আর সব কি সেম, এটা সেম, শেষ। ক্লিয়ার? তাহলে আমরা যদি জাস্ট করি, আমি দ্রুত করে ফেলি, হ্যাঁ দ্রুত 1 মিনিটে শেষ করে ফেলি। স্টেপ 1 স্টার্ট, এরপর স্টেপ 2 ইনপুট, ইনপুট s ইকুয়াল 0, সরি লাস্ট মানটা কি n আছে না, n, হ্যাঁ ধাপ 3 f। এখন একটু চেঞ্জ আছে, আমি s এর জায়গায় এখন f লিখতেছি। আচ্ছা এখন একটু চেঞ্জ আছে, কিরকম? আপনি যখন যোগফল নির্ণয় করবেন s ইকুয়াল s প্লাস আই, এখানে এটা মান 0 ধরবেন, যোগ করার সময় 0 ধরা লাগবে, আর যখন গুণফল বের করব তখন মান 1 ধরতে হবে। তাহলে f এর মান হবে কি বলতো? 1। আর এটা কত থেকে শুরু হয়েছে? 1 থেকে, তাহলে i ইকুয়াল টু 1। কথা বুঝতে পারছেন? পাইনি? এখন এটা 1 থেকে শুরু হয়েছে, এর জন্য এটা i এর মান 1, এটা বুঝলাম। আর f ইকুয়াল টু 1 কেন? যোগ করার সময় মান ধরতে হবে 0, আর গুণফলের সময় মান ধরতে হবে 1, জাস্ট এইটুকুই চেঞ্জ, আর কোথাও কোনো, আর সূত্রে শুধু চেঞ্জ, এই জায়গাটায় চেঞ্জ আর সূত্রে চেঞ্জ, আর কোথাও কোনো পরিবর্তন নেই, আর সব সেম আগের মতোই। ধাপ 4 ইফ, সে আগের মতো কন্ডিশন i লেস দেন ইকুয়াল n, এই যে এই ফার্স্টের মানটা i, এটা যদি লাস্টের মান থেকে কি হবে? ছোট হয় বা সমান হয়, তাহলে গুণফল বের করব। a আরেকটা হচ্ছে b, yes আরেকটা হচ্ছে নো। যদি yes হয় তাহলে কি করব বলো? যদি yes হয় তাহলে 5 নম্বর ধাপে যাব, সরি yes হলে হ্যাঁ 5 নম্বর ধাপে যাই। গো টু স্টেপ 5, go to step, go to step 5, আর নো হলে go to step 6। যদি yes হয় তাহলে go to step 5, আর যদি নো হয় তাহলে go to step 6। তাহলে ধাপ 5 হচ্ছে f ইকুয়াল জাস্ট f ইন্টু i। বলো বুঝছো কিনা? কথা বুঝতে পারছি? অর্থাৎ জাস্ট যেখানে যোগফল ছিল এখানে গুণফল f ইন্টু i, আর f এর মান কত করে বাড়ে? f ইকুয়াল টু, সরি i ইকুয়াল টু i প্লাস 1, কারণ এখানে i এর মান কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে। তাহলে i ইকুয়াল টু i প্লাস 1। এরপরে কয় নাম্বার ধাপে ফেরত আসবো? 4 নাম্বার ধাপে, গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4। এরপর ধাপ 6, স্টেপ 6, স্টেপ 6 প্রিন্ট, প্রিন্ট কার মানটা প্রিন্ট করব? f এর মান, প্রিন্ট f। তারপরে 7 ইন্ট, শেষ। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 24। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, এরপরে জাস্ট কোথায় দেখো না, ধারার মতোই সেম আছে, জাস্ট এই জায়গাটুকু চেঞ্জ আর এই জায়গাটুকু চেঞ্জ। f এর মানটা 1 ধরতে হবে, আর এখানে যোগের জায়গায় জাস্ট খালি গুণ হবে। ওকে। এরপরে প্রশ্ন হচ্ছে, দেখো এটা কি প্রশ্ন? এটা বলছে এটা অ্যালগরিদম লেখো, এটা তো একদম সহজ, এটা পারবো। হ্যাঁ, এরপরেরটা হচ্ছে, এরপরে কি আছে, জাস্ট ওইটারে আবার বলছে এটার সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মকের গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? আচ্ছা, এটার সি প্রোগ্রাম একদম ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এগুলো সি প্রোগ্রাম একদম ইজি। এটা আর কি করব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এখানে আমার এটা, এই দেখো আমাদের এখানে এখন দেয়া রাখছে, কি দেয়া রাখছে দেখো তো। এখন এখানে আমাদের দেয়া রাখছে হচ্ছে একটা সি প্রোগ্রাম, এটা কি বলতে হচ্ছে? অ্যালগরিদম লিখতে বলছে, বা এটা ফ্লোচার্ট করতে বলে। দেখো এরকম প্রশ্ন যদি আসে তাহলে আপনি কিভাবে করবেন? এখানে a ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে 2 দিয়ে শুরু হয়েছে মানটা, তাহলে 2 প্লাস, এখানে লিখছে a ইকুয়াল টু a প্লাস 2, অর্থাৎ কত করে বাড়তেছে? 2 করে। তাহলে 2 এর পরে কত হবে? 4, 4 এর পরে 6, ডট ডট ডট। এখানে a ইকুয়াল লেস দেন ইকুয়াল 100, অর্থাৎ এখানে সব লাস্টের মানটা কত? 100।
এখন এই যে আমি একটা জিনিস তোমার বের করা শিখাইলাম, দেখো তো তুমি এটা পারবা কিনা। অর্থাৎ মানে তুমি ধারা দেখে তোমার বের করতে হবে যে এখানে কত দিয়ে শুরু হয়েছে। আমরা জানি, আমরা যারা সি প্রোগ্রামটা করছি, যে প্রথম মানটা কি হবে, এখানে এ থাকতে পারে, আই থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে। এ ইকুয়াল টু 2, তার মানে এটা 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে 2 লিখলাম। এখানে এ ইকুয়াল টু এ প্লাস 2, অর্থাৎ কত করে বাড়তেছে, হ্যাঁ 2 করে, তাহলে 2 এর পরে কত 4, 4 এর পরে 6, 6 এর পরে কত ডট ডট ডট, সব লাস্টে ওয়ানটা 100 ইজ লেস দ্যান ইকুয়াল 100। এখানে দেখুন এরপর কি যোগফলের সূত্রের কথা বলছে, তার মানে এটা কি যে প্লাস আকারে, ঠিক আছে। এখন যদি এটা এখানে এরকম থাকতো, এই যে ইনটু এ, তাহলে এখানে কি হয়ে যেত, স্কয়ার হয়ে যেত। একদম ইজি না, একবার সহজ না। যেহেতু এখানে ইনটু এ নাই, তার মানে এটা স্কয়ার হবে না। স্কয়ার হবে, স্কয়ার হবে না, স্কয়ার হবে না। কারণ আর যদি আমাদের এখানে, হ্যাঁ যদি আমাদের এখানে ইনটু থাকতো, তাহলে এটা কি ইনটু এ থাকতো, তাহলে কি এদের উপরে স্কয়ার হইতো। এখন তুমি বলো এই ধারাটা তুমি এখন অ্যালগরিদম লিখতে পারবা না, পারবো না? পারবো না। আমি তো অ্যালগরিদম আপনাদেরকে এর আগেও একটা করে দেখাইলাম, বলো পারা যাবে না, যাবে না? ক্লিয়ার? ওকে ফাইন, এরপরে আসো শেষ। মানে এটা অ্যালগরিদমটা আপনি লিখে ফেলবেন, ঠিক আছে। আপনাকে আমি দেখাই দিলাম যে ধারা থেকে, মানে সি প্রোগ্রাম থেকে কিভাবে ধারাটা বের করতে হয়। ওকে ফাইন, এরপরে দেখো এরপরের প্রশ্নটা, হ্যাঁ ওইটাও সেম, এটা আগের প্রশ্নই। হ্যাঁ এরপরে দেখো না, আমাদের এখন আরেকটা জিনিস দেখাই, এই যে এই প্রশ্নটা দেখো। এই যে প্রশ্নটা এটা কি বলছে, আমাদের ধাপ 1 হচ্ছে শুরু, হ্যাঁ পরে এটা এখানে এখানে লিখতে পারে নাই, নো হবে না, এখানে হবে ওয়াই। ওয়াই এর মান গ্রহণ। ধাপ 3 হচ্ছে যদি এটা হয় তাহলে ধাপ 6 যাও, যদি এটা হয় ধাপ 6 যাও, ওই দশ 9 ছাপো, এটা 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 প্রভাবচিত্র আঁকাইতে হচ্ছে। অর্থাৎ একটি সংখ্যা, একটি ইয়ার লিপ ইয়ার কিনা তা নির্ণয় করার এখন প্রভাবচিত্র আঁকাইতে হচ্ছে। তাহলে এটা প্রজেক্টটা আমরা আঁকাই। দেখো কিভাবে। প্রথমে শুরু করার জন্য কি হবে, স্টার্ট গোল্লা, এই যে নিব গোল্লা, স্টার্ট নিলাম। এরপরে হচ্ছে ধাপ 2, ওয়াই এর মান গ্রহণ, ইনপুটের জন্য কি সামান্তরিক নিব, সামান্তরিক ইনপুট ওয়াই, ঠিক আছে, ইনপুট ওয়াই। এরপরে হচ্ছে যদি ওয়াই এটা পার্সেন্ট দ্বারা ভাগশেষ বোঝায়, ঠিক আছে। ওয়াই ভাগ হচ্ছে গা কত, 400, ডাবল ইকুয়াল 0। যদি এই শর্তটা মানে তাহলে হচ্ছে লিপ ইয়ার, আর যদি না মানে তাহলে ধাপ 4 যেতে বলছি। ক্লিয়ার? তাহলে আমরা কন্ডিশনটাতে দিব কিভাবে, এভাবে আসেন। প্রথমে এই ডায়মন্ড চিহ্ন, আমরা জানি যে শর্ত বা কন্ডিশন দেওয়ার জন্য কি চিহ্ন, ডায়মন্ড চিহ্ন। একটু ছোট করে আঁকাই, হ্যাঁ চিত্রটা নিলে আমার জায়গা হবে না। স্টার্ট, এরপরে কি বলো, ইনপুট ওয়াই ওয়াই ভাগ 400 ডাবল ইকুয়াল 0। যদি এই শর্ত মানে ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, ইয়েস ইয়েস হলে 6 নাম্বার ধাপ, 6 নাম্বার ধাপে কি বলছে, লিপ ইয়ার কথা বলছে, প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। যদি এই শর্ত মানে তাহলে লিপ ইয়ার, আর যদি এটা নো হয়, যদি এই শর্তটাকে না মানে, এটা যদি ইয়েস হয় লিপ ইয়ার, আর যদি এই শর্তটাকে না মানে তাহলে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না, কিন্তু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে করি, আমরা মূলত আমরা যখন শিখাইছিলাম তখন আমরা কি করছিলাম, আমরা এই ধাপটা দিছি আগে, এটা দিছি পরে, একই কথা, আগে এটা দিছি পরে এটা দিছি, কোনো সমস্যা নেই। ওয়াই ভাগ 4 ডাবল ইকুয়াল 0 এন্ড ডাবল এন্ড ওয়াই ভাগ 100 নট ইকুয়াল 0। এখানে বোঝা যাচ্ছে না, ছোট ছোট করে লিখলাম। আপনারা এই যে এটাকে লিখছি, ঠিক আছে, এটাকে লিখছি। এখন যদি এইটা ইয়েস হয়, তাহলে এটা যদি ইয়েস হয়, যদি এই শর্তটা মানে তাহলেও কি প্রিন্ট লিপ ইয়ার, আর যদি এই শর্তও না মানে নো, তাহলে প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। এখন এই দুইটাকে কানেক্ট করে দাও, এরপর সব লাস্টের ধাপটা কি, ইন্ট, সব লাস্টের ধাপটা কি, ইন্ট, শেষ। এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না তা নির্ণয় করার কি সি প্রোগ্রাম, ঠিক আছে। ওকে, এটার ফ্লোচার্ট। ওকে, আমরা হচ্ছে
এখন একটা ধারার ফ্লোচার্ট করব, একটা ধারার ফ্লোচার্ট। এটার সি প্রোগ্রাম পারা যাবে না? এই দেখো, এটার সি প্রোগ্রামটা করি। হ্যাঁ, একই সব। আচ্ছা, দেখো এখানে একটা ইজিলি একটা ঢাকা বোর্ড থেকে প্রশ্ন কি বলছে। হ্যাঁ, ঢাকা বোর্ড থেকে প্রশ্ন, এটা কি বলছে দেখো, বলছে 3 + 6 + 9 ... n। এটার এখন আমাদের এটার প্রবাহ চিত্র ফ্লোচার্ট করতে বলছে। আমি চাইতেছিলাম যে এটার একটা প্রবাহ চিত্র অঙ্কন করার জন্য একটা প্রবাহ চিত্র অঙ্কন করি, ফ্লোচার্ট অঙ্কন করি। প্রবাহ চিত্র মানে কি বলো? ফ্লোচার্ট। ওকে, ফ্লোচার্ট। আচ্ছা, ফ্লোচার্ট আর প্রবাহ চিত্র একই। আচ্ছা, আমরা জানি ধারা সর্বপ্রথম ধাপটা কি? স্টার্টের জন্য কি বলো? গোল্লা। এই নিলাম স্টার্ট। এরপরে ইনপুটের জন্য কি? সামান্তরিক। এ নিলাম ইনপুট এন। এরপরে হচ্ছে আমাদের এস এর মান আর আয়ের মান। এস এর মান সবসময় কি? 0। আর আয়ের মান এটা কত থেকে শুরু হয়েছে? 3 থেকে। তাহলে আই = কি? 3। এরপরে এখানে কন্ডিশনটা দেওয়া লাগবে এবং এই ধাপে ফেরত আসা লাগে, বারবার ফেরত আসা লাগে। এর জন্য আমি এখানে আগে একটা কানেক্টর দিয়ে রাখলাম। এখন আমাদের কন্ডিশনটা দিব, i <= n। যদি এই শর্ত মানে তাহলে যোগ করতে হবে। ইয়েস হলে যোগ করতে হয়। যোগ করার সূত্রটা কি বলতো? এই এখানে লিখে দিব। যোগ করার সূত্র হচ্ছে s = s + i। এরপরে কত করে বাড়ে? 3 করে। তাহলে i = i + 3। ঠিক আছে, এরপরে পুনরায় এই ধাপে আবার ফেরত আসতে হবে। যদি এই শর্তটা মানে তাহলে আবার যোগ করব, আবার এখানে ফেরত আসবো। যদি এই শর্ত না মানে, নো হয়, তাহলে ফলাফল প্রিন্ট। কার মানটাকে প্রিন্ট করব? যদি এই শর্তটা না মানে তাহলে কার মানটাকে প্রিন্ট করব? এস এর মান। এই যে আমরা এস এর মানটাকে প্রিন্ট করব, প্রিন্ট এস। এরপর হচ্ছে ইন্ট। শেষ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রবাহ চিত্র ফ্লোচার্ট তৈরি করা। ক্লিয়ার? আমরা এখন একটা এটা হচ্ছে ধারার ফ্লোচার্ট দেখাইলাম। আমরা কি দেখাইছি? সি প্রোগ্রাম থেকে কিভাবে অ্যালগরিদম তৈরি করতে হয় দেখাইলাম, ধারা থেকে কিভাবে ফ্লোচার্ট করতে হয় এটা দেখাইলাম। এখন আমরা একটা সি প্রোগ্রাম লিখবো। আমরা একটা সি প্রোগ্রাম, আমরা যে কোনো একটা ধারার এখন কি করব? আমরা একটা সি প্রোগ্রাম করব। একটা সি প্রোগ্রাম করি। এখানে সব সি প্রোগ্রাম তো দেওয়াই আছে। একটা সি প্রোগ্রাম, এখানে বেশিরভাগ প্রশ্নেই সব সি প্রোগ্রাম দেওয়া আছে। সি প্রোগ্রাম থেকে এটাকে কি জানি বলে, দেখো এই প্রোগ্রামটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু করে দেখায়। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। দিনাজপুর বোর্ড 16 একটা প্রশ্ন। দেখো দিনাজপুর বোর্ড 16, জাস্ট এখানে যে প্রশ্নটা আছে এটা কিসে করা আছে? এটা ফল লুপ দা করা আছে। এটা এরকম প্রশ্ন আসা মানে আপনার জন্য সৌভাগ্যের। অর্থাৎ মানে জাস্ট এই প্রশ্নটাকে করতে হচ্ছে কি লুপ দিয়া? ডো হোয়াইল লুপ দিয়া। কি লুপ দিয়া করতে বলছে? ডো হোয়াইল। তাহলে দেখো আমরা ফর লুপ দিয়ে এখানে করা আছে, আমাদেরকে করতে বলছে কি লুপ দিয়া? ডো হোয়াইল লুপ দিয়া। তাহলে আমরা এখন এটাকে করি ডো হোয়াইল লুপ দিয়া। দেখো এইখানে যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটাকে যা আছে সেম ওইভাবে লিখবো, যা আছে তাই। দেখো কি লেখা আছে সবার ফার্স্ট টাইম, হ্যাশ ইনক্লুড। হ্যাঁ, এরপরে কি stdio.h। এরপরে কি আছে ভয়েড মেইন। হ্যাঁ, ভয়েড মেইন লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এরপর আছে কি ইন্ট i s n। হ্যাঁ, এরপরে কি আছে প্রিন্ট এফ এন্টার লাস্ট নাম্বার। এখন এই যে লাস্ট নাম্বার। এখন এই সি প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখাইছি, একদম ইজি। এরপরে কি স্ক্যানএফ লিখবো, স্ক্যানএফ। হ্যাঁ, ফর লুপ কি এটা আপনাদেরকে শেখানো হয়েছে। এন্ড এন, এইটুকু সবাই পারি। এটা যে করলাম এটা নর্মালি সবাই বুঝে, সবাই পারে। এখন এখানে আমাদের যেটা ছিল ফর লুপ, এটাকে করতে হবে কি লুপ দেয়া? ডো হোয়াইল লুপ দেয়া। তাহলে s = 0 লিখবো, s = 0। ওকে, এখন এই ফরটাকে, এই যে ফর থেকে এই যে এই অংশটুকু, এটাকে জাস্ট আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে হবে ডো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে হবে হোয়াইল। কি হবে? হোয়াইল। এখন আপনাদেরকে শিখাই দেই
ডো হোয়াইল হোয়াইল লুপের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবসময় সূত্র আর হোয়াইলের সাথে হবে কন্ডিশন। এখানে কন্ডিশনটা কই আছে, আই লেস দেন ইকুয়াল এন, এই কন্ডিশনটা কার সাথে হবে, হোয়াইলের সাথে। তাহলে আই লেস দেন ইকুয়াল এন, এখানে সেমিকোলন হবে না, হোয়াইলের সাথে সেমিকোলন হয় না, এই ফরের সাথে সেমিকোলন হয় না, এখানে কিন্তু সেমিকোলন নাই, ফরের সাথেও সেমিকোলন হয় না, ঠিক আছে। আর এই ডো হোয়াইলের সাথে সেমিকোলন হয় না। এরপরে দেখো এস ইকুয়াল এস প্লাস আই, এই সূত্রটা বসবে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে, এস ইকুয়াল এস প্লাস আই, এরপর সেমিকোলন। এরপরে দেখো এটাকে তুমি লিখছো হোয়াইলের মধ্যে, এটা কি লেখা হয়েছে, এখন এই যে 3 করে বাড়ে, এটা কি লিখছি না, এটাকেও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কি হবে, আই ইকুয়াল আই প্লাস 3। তাহলে কি শিখলাম, যে আমাদের সূত্র আর কত করে বাড়ে, এটা ড্র হোয়াইলে কার মধ্যে হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই হয়। আর আমাদের কন্ডিশনটা কার মধ্যে হবে, হোয়াইলের সাথে হবে, কার সাথে, হোয়াইলের সাথে। আর আমাদের এখানে কত করে, যেমন আই এর মান 1, হ্যাঁ, এটাকে এই যে এস ইকুয়াল 0 লিখছি না, এইখানে লিখে দিতে হবে, ক্লিয়ার। এই ডোর উপরে এখানে লিখে দিব, আমি একটু এটা মুছে নিই, হ্যাঁ হ্যাঁ হয়েছে। দেখো এই যে এস ইকুয়াল 0, এখানে এই ডোর উপরে লিখে দিতে হবে আই ইকুয়াল 1, শেষ, ক্লিয়ার। এস এর মান আর আই এর মানটা কোথায় দিয়ে দেব, ডোর উপরে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে, সূত্রগুলো হবে, আর কত করে বাড়ে এটা হবে, আর কন্ডিশনটা কার সাথে, হোয়াইলের সাথে, শেষ। এই যে এটা ছিল ফর লুপ আর এটা হচ্ছে ডো হোয়াইল লুপ। এরপরে যা আছে তাই শেষ, প্রিন্ট এফ, এরপরে কি প্রিন্ট এফ, হ্যাঁ পার্সেন্ট ডি, এটা কি এস কমা, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট, শেষ। বলো বুঝতে পারছো কিনা। যদি আমাদের ফর লুপ দা করতে বলে তাহলে হবে এইভাবে, ধারার যদি ফর লুপ দা করতে বলে তাহলে হবে এটা। আমরা যদি বলি যে এখানে যে আমাদের সি প্রোগ্রামটা করা আছে, এটা কি বলে কোন ধারার, দেখো এখানে 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1, এরপর কত করে বাড়ে, 3 করে, তাহলে 1 এর পরে 4, 4 এর পরে কত বলো, 3 করে বাড়ে, তারপর কত 7, ডট ডট ডট, লাস্টের মানটা এন আছে, এন। এই যে ধারাটা আছে, এই ধারার সি প্রোগ্রাম হচ্ছে এটা, ক্লিয়ার। এটা পড়ছে ফর লুপ দিয়া, আর এটা করা হলো কি লুপ দিয়া, ডো হোয়াইল লুপ দিয়া। বলো পারা যাবে নাকি যাবে না, পারা যাবে, ঠিক আছে। ওকে শুনেন, এখন হচ্ছে আপনাদের আমি আপনাদেরকে দেখাইলাম যে কিছু প্রশ্ন আছে আপনাদের, হচ্ছে আমার নিজের একটু ব্যস্ততার জন্য আমি খুবই দুঃখিত, যে আমি আরো বেশি মানে ক্লাস নিতে পারতাম, বা আমি আরো বেশি কোশ্চেন সলভ করাইতে পারতাম, কিন্তু আমার হচ্ছে গতকালকে ক্লাসটার জন্য মন মতো নিতে পারিনি, বা আজকেরটা ওই যে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি কিছু কোশ্চেন আপনাদেরকে সলভ করাইলাম। আমার হচ্ছে আমার ভাবি অসুস্থ, তাকে দেখার জন্য এখন আমার গ্রামের বাড়িতে যাইতে হবে, কালকে থেকে যাইতে বলতেছি, কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার জন্যই আমি যাইতে পারি না, এর জন্য এই ক্লাসটা রেকর্ড করে গেলাম। যদি কালকে আবার ঢাকা আসতে পারি ইনশাল্লাহ অফলাইনে অনলাইনে নিব আবার ক্লাস, আর যদি না আসতে পারি তাহলে এটুকুই, ঠিক আছে। ইনশাল্লাহ দোয়া করি যাতে আপনাদের পরীক্ষাটা ভালো হয়, আর আপনারা আমার ভাবির জন্য দোয়া করবেন। আমার ভাবি তো প্রেগনেন্ট, এর একটু সমস্যা ওনার জন্য আমার চলে যাওয়া লাগতেছে, এর জন্যই আমি যতটুকু পারছি আপনাদের একটা রেকর্ড ক্লাস দিয়ে গেলাম পঞ্চম অধ্যায়ের সিকিউর উপরে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই আল্লাহ হাফেজ, ঠিক আছে, ওকে।